ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা আমাদের আলোচনাতে আবার ফিরে যেতে চাই। আমরা আহসান মনসুর আছেন আমাদের সাথে, নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আমরা শুরুতে তার কাছে যেতে চাই। আহসান মনসুর, আপনাকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমাদের কথা শোনার জন্য এবং স্বাগত বাংলাদেশ সংযোগে। আমরা মূলত আপনার কাছ থেকে জানতে চাই যে ট্যাক্স নিয়ে জনসাধারণের মধ্যে যে ক্ষোভের জায়গাটি আছে, আসলে এটি কতখানি সঙ্গত? আমরা যেটুকু শুনলাম, আমার কাছে মনে হয় যে নাগরিকদের যে দাবি এটা কিন্তু ন্যায্য, এবং এটার ন্যায্যতা আছে বলেই এই জিনিসগুলোকে সুবিবেচনায় নেওয়া প্রয়োজন। এখানে তিন ধরনের প্রশ্ন এসেছে। একটা হচ্ছে সেবার মান, একটা হচ্ছে ট্যাক্স রেট ভার্সাস ট্যাক্স বেস, অর্থাৎ আমরা শুধু যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরই কর ভার বাড়ানোর ব্যবস্থা করছি এবং করের ভিত্তিটাকে প্রশস্ত করার চেষ্টা করছি না। আরেকটা হচ্ছে যে আয়কর আইনের ক্ষেত্রে বিশেষ করে অভিযোগ হচ্ছে যে আইনের প্রয়োগটা ন্যায্যভাবে হচ্ছে না এবং হয়রানিমূলক হচ্ছে। এই সবগুলো জিনিসই কিন্তু সরকারের যথেষ্ট কিছু করার আছে। যেটা আমি মনে করি যে সেবার মান নিয়েই, এখানে আমি সরকারের পক্ষেও বলবো অবশ্য যে সেবার মান কিন্তু দিতে হলে খরচ করারও প্রয়োজন হয় এবং সরকারকে রাজস্ব আদায় করতে হয়। আমরা যে বর্তমানে 11% আয় করি, সরকার জনগণের কাছ থেকে নেয়, জাতীয় আয়ের 11%-এর একটু বেশি বর্তমানে এনবিআর থেকে, সেটা কিন্তু মোটেই যথেষ্ট নয়। এই পরিমাণ অর্থ দিয়ে আমরা কিন্তু নাগরিকদের যে ন্যায্য অধিকার, যে ধরনের সেবা তারা আশা করছে, সেটা দিতে পারবে না সরকার, কোনো সরকারই পারবে না, এটা মনে রাখতে হবে। এটা বলার পরেও আমি বলবো দায়বদ্ধতা হচ্ছে সরকারের, রাজস্ব সংগ্রহের দায়বদ্ধতাও সরকারের, রাজস্বের সদ্ব্যবহার করার দায়বদ্ধতাও সরকারের। যেটা আমরা দেখতে পাই বর্তমানে সরকারি হাসপাতালগুলোর মান কি, কেন জনগণ 10 গুণ পয়সা দিয়ে প্রাইভেট হাসপাতালে যাচ্ছে, মানের নাই বলেই তো কি অবস্থা। আমরা দেখেছি সরকারি মেডিকেল কলেজগুলোতে আমাদের বাবা মারা যখন চিকিৎসা করেছেন তখনকার কি মান ছিল, এবং এখন গত 20 বছরে আমাদের মধ্যে কেউ ঢাকা মেডিকেল কলেজে গিয়েছে কিনা আমি জানি না, সত্যি কথা বলতে। অর্থাৎ এগুলোকে আমরা এক ধরনের বিনাইন নেগলেক্ট, মানে চরমভাবে অবহেলা করে এগুলোর মানকে আমরা কমিয়ে দিয়েছি, বাড়াতে পারিনি। ব্যয় কিন্তু বেড়েছে, হাসপাতালের সংখ্যা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যেটা বলছে প্রচুর হয়েছে হাসপাতাল, সেটা গ্রামে গঞ্জে শহরে বড় শহর সবগুলোতেই হয়েছে, কিন্তু কোন স্থানে আমরা ভালো মান ধরে রাখতে বা গড়তে পারি নাই। এটার দায়িত্ব সরকারকে কিছুটা হলেও নিতে হবে। প্রয়োজনে হাসপাতালের সংখ্যা কমিয়ে হাসপাতালগুলোকে যথাযথভাবে সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে। হাসপাতালের জন্য যে পরিমাণ যেমন মেডিসিন দেওয়া হয় সেগুলো কিন্তু বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। সেদিন আমার নিজের কর্মচারী আমাকে ওষুধ কিনে দিল, আমার জন্য, দেখা স্যাম্পল নট ফর সেল, সে আইনে আমাকে দিয়ে দিল, তা আমি তো এটা আবার ফেরত দিয়ে পাঠিয়ে দিলাম যে এটা কেন তোমরা বিক্রি করতেছো। ওটা তো কিছু লাভ তো নাই। জিনিসটা হচ্ছে হাসপাতাল থেকে এটা বের হয়ে চলে আসছে এবং বাজারে বিক্রি হচ্ছে হরদম। এটাকে বন্ধ করার ব্যবস্থা কিন্তু দায়িত্ব সরকারের, এবং এখানে কিন্তু জনগণের আকাঙ্ক্ষার পূরণ হয় নাই এবং জনগণের ফ্রাস্ট্রেশন যথেষ্ট থাকবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান একই অবস্থা। যে মান আমরা আগে দেখেছি, আমরা ছোটবেলা, আমি নিজে পাঠশালা ছাত্র, পাঠশালা থেকে আমি উনাদের সিলেটের দুর্গা কুমার পাঠশালার ছাত্র, সেখান থেকে আমরা জেলা স্কুল, বিভিন্ন হাই স্কুল, সরকারি বেসরকারি হাই স্কুল থেকে শিক্ষা, সরকারিগুলি বেশিরভাগ করে আমরা ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি সবই সরকারি প্রতিষ্ঠান, কিন্তু সেইখানের মাধ্যমে তো আমরা বড় হয়েছি। তো এখনকার কেন সেই মান ধরে রাখতে পারি না, সেটার জন্য কিন্তু সরকারকে দায়বদ্ধতা নিতে হবে। এখানে কিন্তু টাকা পয়সার ব্যাপার নয়, এখানে গুণগত মান রক্ষার দায়িত্ব সরকার। আমি মনে করি যে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে দুটো ক্ষেত্রে সরকারি ব্যয়ের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, সেই দায়িত্ব, এবং সেই ব্যাপারে সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করা, এবং সরকারি আয় বিশেষ করে রেভিনিউ সংগ্রহ বাড়ানো এবং রেভিনিউ সংগ্রহের যে পদ্ধতি সেগুলোকে পরিবর্তন করা। এইখানে আমূল সংস্কার প্রয়োজন। এই বর্তমানের যে সার্কেল ব্যবস্থা আছে সেটা দিয়ে কিন্তু এক ব্যক্তি সবকিছু করে, তার হাতে অধিক ক্ষমতা দিয়ে দেওয়া হয়, যে ক্ষমতার অপব্যবহার হওয়ার সম্ভাবনা প্রচুর। এইখানে সংস্কারমূলক কার্যক্রম কি হবে আমি জানি, কালীপদ সাহেব উনি সেগুলোও জানেন, এবং এগুলো ওনাদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে কত দ্রুত বাস্তবায়ন করা যায় সেদিকে নজর দিতে হবে। যদি আমরা সেটা না করতে পারি আমরা কিন্তু সেবাও দিতে পারবো না, আমরা অর্থও সংগ্রহ করতে পারবো না, আমরা যে ভিসিএস সার্কেলটার মধ্যে আছি সেটা দিয়ে আমাদের সেবার মান আরো নিম্নমুখী হবে, অর্থ সংগ্রহ বাড়বে না।
জি, আমরা আসছি আমাদের অতিথিদের কাছে। একজন দর্শক অপেক্ষা করছেন ফোন নিয়ে, আমরা দর্শকের ফোনটি নিয়ে যেতে চাই। দর্শক কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম নিয়ামতুদ্দিন আহমেদ, আমি একজন বেসরকারি ব্যাংকের ব্যাংকার। জি, তো আমার প্রশ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যারা ট্যাক্স পে করি ব্যাংকার হিসাবে আমাদের 80 টাকা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ বোধহয় নাই, বিকজ আমার স্যালারি থেকেই ওই পরিমাণ প্রতি টাকা মাসে কেটে রাখা হয়। বাট আমার কথা হলো যে আমরা যখন রিটার্নটা সাবমিট করি সেইখানে রিটার্ন সাবমিট করে মাঝে মধ্যেই ফোন করা হয়, আপনি আসেন। তো আমি গেলাম, গিয়ে দেখি যে সেখানে 200 বা 250 টাকা আমার একটা এফডিআর এর ইন্টারেস্ট কম বেশি হয়েছে, সেইটার জন্য তলব করেছে। আমি বললাম যে এটা হয়তো হিসাব নিকাশের একটা গরমিল থাকতে পারে। তো আমি অ্যাভাব 4 লাখ টাকা ট্যাক্স পে করি প্রতি বছর। সেই সম্মানটুকু তো পাই না, বরঞ্চ আমাকে টেলিফোন করে বলা হয় আপনি এটা করেছেন, ওইটা কেন করেছেন, এটা দেখাতে পারেননি। আমার কথা হলো যে আমরা যারা ট্যাক্স পে করি আমরা তো এই ধরনের বিহেভিয়ার প্যাটার্ন তো ট্যাক্স অফিস থেকে পাওয়ার কথা না। এবং ফোন করে মনে হয় যে একজন ক্রিমিনালকে ফোন করেছে, আপনি আসেননি কেন, অমুক ডেট দিয়েছিলেন কেন আসেননি। আমার প্রশ্ন তো এই জায়গায় যে আমরা কি অ্যাকচুয়ালি এই সম্মানটুকু পেতে পারি না? জি, আপনাকে ধন্যবাদ। এখানে কালীপদ হালদার আছেন, আমরা ওনার কাছে প্রতিমন্ত্রীর কাছে মূলত ফিরতে চাই, কারণ সকল প্রশ্ন তার কাছে ছিল, কিন্তু এই প্রশ্নটার উত্তর একটু কালীপদ হালদারের কাছ থেকে নিয়ে আমরা প্রতিমন্ত্রীর কাছে ফিরছি, মাননীয় প্রতিমন্ত্রীর কাছে। কালীপদ হালদার, আমরা যদি এই শেষের দর্শকটির ফোন কলের সাথে আরেকটি যোগ করি, সেটি হচ্ছে বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক ফোন করেছিলেন যিনি চাকরিজীবী এবং তিনি বলছিলেন তার আয়ের বেশিরভাগ টাকাই দেওয়া হয়, কিন্তু যারা এর চেয়ে বেশি ইনকাম করে তাদের বিষয়ে আসলে তারা ট্যাক্স দেন না, তারপরেও তারা ভালো আছেন। এর জন্য তিনি আর এখন তার অধস্তন যারা তাদেরকে আর উদ্বুদ্ধ করেন না এবং তিনি আসলে কোনো আগ্রহ খুঁজে পান না কেন আয়করটা দিতে হবে। এই দুটি প্রশ্নের উত্তর আসলে আপনার কাছ থেকে চাই কালীপদ। ধন্যবাদ আপনাকে এবং প্রশ্নকর্তাদেরকে। আমরা আসলে এই ধরনের কথা শুনতে চাই যে আমি স্বীকার করেই নিচ্ছি যে এই ধরনের অনেক কর্মকর্তা বা কর্মচারী আমাদের ডিপার্টমেন্টে এখনো আছে। তার কারণ হচ্ছে যে আমরা উত্তরাধিকার সূত্রে এমন একটি সংগঠনের প্রতিনিধিত্ব এখন করছি যে সেখানে একটি কর্তৃত্ববাদী প্রতিষ্ঠানের রূপ ছিল যে আমি সরকারি কর্মকর্তা, আমি অন্য নাগরিকের চেয়ে একটু বিশেষ, এই ধরনের একটি মনোবৃত্তি আমরা কিন্তু উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিন্তু বর্তমানে আমাদের যেসব নতুন কর্মকর্তা আসছে আমরা এই ধরনের অফিসারদেরকে মোটিভেটেড করার চেষ্টা করি। আর ব্যক্তিগতভাবে তো আমি বলি যে আমরা কর সংগ্রহকারী, আমরা কর আদায়কারী না, আমরা সেই প্রাচীন প্রথার মতন আমরা ট্যাক্স কালেক্টর নই। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেন যে আমরা আসলে করের হিসাব সংরক্ষণ করি, কেবলমাত্র করটি প্রদান করেন করদাতা, সে বিশিষ্ট নাগরিক। যেখানে আপনারা খেয়াল করে দেখবেন বিগত 2010 সাল থেকে আমরা সেরা করদাতাদেরকে এবং দীর্ঘমেয়াদী করদাতাদেরকে আমরা সম্মানিত করার জন্য সারা দেশব্যাপী অনুষ্ঠান করছি, যে করদাতারা যে সম্মানিত নাগরিক এই বোধটি আমরা প্রভাবিত করার জন্য, প্রচারিত করার জন্য আমাদের কর্মকর্তাদেরকে উৎসাহিত করছি। আমি দুঃখিত যদি উনি এরকম সামান্য করার জন্য ওনাকে আমার অফিস থেকে এর ধরনের কেউ ফোন করে থাকে, এবং আমি বিষয়টি অবশ্যই কালীপদ হালদার, আমি এর সাথে একটু যদি যোগ করে নেই, সবার জন্যই হয়তো সেটি একটু উপকারে আসতে পারে। সেটি হচ্ছে যখন আয়কর জমা দেওয়া হয় তখন হচ্ছে দীর্ঘ একটা প্রসিডিওরের ভিতরে যেতে হয়, সেই কাগজপত্র তৈরি করে সবগুলি নিয়ে যে জমা দেওয়া। যারা কাজ করেন, বিভিন্ন কাজে থাকে, তাদের কিন্তু সরকারকে এই কর দেওয়ার জন্য অতিরিক্ত একটা সময়ও বের করতে হয় সাথে, এবং দেখা যায় যে বছর শেষে 2-3 দিন যাবত এই কাগজপত্র তৈরি করা, সবগুলি নেওয়া, এগুলি গোছানো, তাকে একটা পুরো অফিস বাদ দিয়ে অফিসের অর্ধেক সময় কাটিয়ে বাকি অর্ধেক সময় এই কর দেওয়ার ক্ষেত্রে দিতে হয়। এবং সেই করটি দেওয়ার পরও যখন 200-250 টাকা স্ট্যাম্পের মিলে না বা কোনো জায়গায় জটিলতা থাকে, সেটির জন্য যদি তাকে অফিস ফাঁকি দিয়ে আরেকদিন সেখানে যেতে হয়, সেটি তো অনেক জটিলতার। এটা তো অনাগ্রহ হওয়ার একটা অন্যতম কারণ যে আমি কেন কর দিব। এমন কি কোনো উপায় আপনাদের মধ্যে আছেন যে যারা কর দেন তাদের যদি কর সংক্রান্ত কোনো জটিলতা বা কোনো খুঁত থেকে থাকে সেখানে, সেই বিষয়ে কোনো ফিল্ড পর্যায়ের মাঠ কর্মকর্তা বা কেউ যে কি তাদের কাছে যে কি সেগুলি করে আনতে পারেন না? আপনার কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আমাদের নিজেদের ভিতর আমাদের একটা বিশ্বাস যে করদাতা এবং কর অফিস এই সংযোগটাকেই আমরা বন্ধ করতে চাচ্ছি।
অর্থাৎ কোনো করদাতাকে আর কর অফিসে যাতে না যাওয়া লাগে, এরকম কতগুলো চিন্তা ভাবনা থেকে আমরা কতগুলো উদ্যোগ নিয়েছি। আপনারা সম্প্রতি জানেন একসময় টিআইএন সার্টিফিকেট নেওয়ার জন্য মানুষকে কর অফিসে যেতে হতো এবং কিছু হয়তো অর্থ খরচও করতে হতো। এখন ঘরে বসেই মানুষ অনলাইনে তাদের টিন সার্টিফিকেটটা নিতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন করতে পাচ্ছেন। আমি বলছি যে আপনি যে প্রকল্প পরিচালক বলছেন, হ্যাঁ আমি এনবিআর এর আয়কর বিভাগ অটোমেশনের প্রকল্প পরিচালক। আমি এই মুহূর্তে বলতে চাই না, তবে 1 বছরের ভিতর হয়তো এই যে যারা শিক্ষিত করদাতা, আমি সব করদাতাকে সম্মান করেই বলছি, যে ব্যাংকের কর্মকর্তা বললেন ওনাকে সম্ভবত আর কোনোদিন অফিসে যেতে হবে না, অনলাইনেই উনি ওনার রিটার্ন সাবমিশন করতে পারবেন। আগামী ডিসেম্বরের ভিতর আমরা এই ব্যবস্থা করছি। এক্ষেত্রে আমরা খুবই জোরদার প্রচেষ্টা নিয়েছি এবং একটি বিদেশি প্রতিষ্ঠান আমাদের এই সমস্ত কার্যক্রম করছে। আমরা এই অভিযোগ থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য করদাতা এবং কর আদায়কারী প্রতিষ্ঠানের মাঝখানের ব্যক্তিগত যে সংযোগের স্থলটাকেই একেবারে আমরা বিচ্ছিন্ন করে দিতে চাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আমরা অন্তত একটা সুখবর আপনার কাছ থেকে পেলাম। আমরা মাননীয় প্রতিমন্ত্রীর কাছে ফিরতে চাই। অনেকগুলি প্রশ্ন ছিল মাননীয় প্রতিমন্ত্রীর কাছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। আসলে জনগণ যেটি বলতে চাইছে, আমি যদি শেষটি দিয়ে ধরি যে কেন আপনি করের ভিত্তি না বাড়িয়ে যারা কর দেন তাদের উপরে একের পর এক কর বাড়াচ্ছেন এবং কর তাদের আদায়ের জন্য এক ধরনের চাপও থাকে, যেহেতু একবার তারা কর দিয়ে ফেললে প্রতি বছরই তাদের কর সেটা দিতেই হয়, সেটা সার্কেলের মধ্যে পড়ে যান। এবং ছিল যে যেসব সেবা জনগণ এককভাবে প্রাপ্তি রাখে বা পাওয়ার যোগ্যতা রাখে, তা আসলে কতখানি পান তারা? ধন্যবাদ। এই যে চাপ কথাটা আপনার কথা এসছে, এইটাই হলো সবচেয়ে এই আলোচনার মূল কথা। আমাদের লোকেরা আমাদের এটা কি করা যাবে, দুর্ভাগ্য আমাদের ভালো কাজের মধ্যে আমরা একটা চাপ সৃষ্টি করে ফেলি। বিশেষ করে সরকারি আমরা যারা কাজ করেন, সরকারের আমাদের আমলাতন্ত্র যেটা আছে, কালীপদবাবু বলছেন ঐতিহ্যগতভাবে আমাদের মধ্যে একটা কর্তৃত্বপরায়ণ মনোভাব ছিল। এটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এখানে কাজ চলছে, আমাদের শিক্ষা দীক্ষার অভাব ছিল, এইগুলো হচ্ছে আস্তে আস্তে। আর এখানে যেটা বেসিক্যালি একটা আচরণগত সমস্যা বলে আমার মনে হয়। আমরা সাধারণভাবে এটা জাতিগতভাবে, আমিও এই জাতির অংশ, আমরা উই আর নট ভেরি কার্টিয়াস জেনারেলি। আর সুযোগ পেলেই আমরা কাউকে না কাউকে চাপ দিই। এটা আমাদের ট্যাক্স অফিসে হয় প্রচুর অভিযোগ আমাদের কাছে আসে। অত্যন্ত সিনিয়র নেতৃবৃন্দ ফোন করে, অত্যন্ত সিনিয়র ব্যক্তিবর্গ ফোন করে বা সাধারণ দেখা হলে বলেন যে এই করলো। চিঠির ভাষাটা অনেক সময় সঙ্গত নয়, আরো সুন্দর হতে পারতো। টেলিফোনে হয়তো নিজে না করে তার নিচের কাউকে যে করিয়েছে, যে কথাটা ভালো করে বলতে পারে না। এইগুলো আমাদের আছে, এগুলো একটা চলমান সমস্যা। এগুলো মোকাবিলা করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করতে হচ্ছে। ট্যাক্স তো সেলফ অ্যাসেসমেন্টের আওতায় নিজে যাওয়া যায়, আপনাকে যেতে হবে না। এবং বোধহয় খুব কমই আমরা রিটার্নগুলোকে টেস্ট কেস হিসেবে চেক করা হয়। 90% বোধহয় এমনি পার হয়ে যায় যে আপনাকে 1% আমরা রিচেক করি এট র্যান্ডম, কোন নির্দিষ্ট কাউকে নয়। বাকিগুলো আপনার সেলফ অ্যাসেসমেন্টকে ধরে নেওয়া হয়। এটা আরো সহজীকরণ করা হবে। যে অটোমেশনের কথা উনি বললেন, আগামী বছর আশা করি কাজটা শেষ হয়ে যাবে। আপনি ঘরে বসে আপনার রিটার্ন দিতে পারবেন। অল কমপ্লিট সার্ভিসটা আপনি ঘরে আপনার কম্পিউটার থেকে পাবেন। বাট আমাদের অনেক নাগরিক সেই সুযোগ নিতে পারবেন না, ওনারা এটা স্কিল না বা জানেন না। তাদের জন্য কিছু পেশাজীবী থাকবেই, এবং এটা পেশাজীবী আমরা নানা কারণে গ্রহণ করেও সার্বিকভাবে। আরেকটা যারা বললেন যে গাজীপুরতে যে ভদ্রবেলা ঋণ করেছিলেন, আমি ওনার সঙ্গে পুরোপুরি একমত। নিজের জীবনের সঞ্চয় থেকে একটা ছোট বাড়ি করেছে, থাকার জন্য এই টাকা নিয়ে প্রশ্ন করা হবে, প্রশ্নের ভাষাটাও সঠিক হবে না, এটা গ্রহণযোগ্য নয়। আমাদের এখানে সদস্য মহোদয় আছেন, তারা এটা দেখবেন। আর যেটা উনি বললেন, যেটা যে উনি কর দিতে চাচ্ছেন, ভালো, উনি সেলফ অ্যাসেসমেন্ট স্কিমের আওতায় নিজেই দিতে পারেন। এটা ওনার কাছে এখানে ওখানে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নাই। আর কর মেলার কথা উনি বললেন, আমরা কিন্তু প্রতিনিয়ত এটাকে সিম্পলিফাই করার জন্য চেষ্টা করছি। এটা মান্ধাদের আমলের অনেক ফর্মস আছে, ফর্মটা দেখলে মানুষ ঘাবড়ে যায়। ফর্মের মধ্যে হয়তো অনেক প্রশ্ন আছে। আমরা বারবার এগুলো কথা বলছি, ওনাদেরকে আমরা সরকার থেকে বলছি যে এগুলো আপনারা সরলীকরণ করে নিয়ে আসেন, সোজা করেন, যাতে করে মানুষের কষ্ট কমে, লাঘব হয়। এগুলা চলমান প্রক্রিয়া আছে। আমি এখানে একটা কথা বলে শেষ করতে চাই, সার্ভিসের প্রশ্ন। সার্ভিসের প্রশ্ন আসবো, একজন দর্শক অপেক্ষা করছে, আমরা ফোনটা নিয়েই একবারে আসি। মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, দর্শক কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি চিটাগং থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো, আমরা যারা মফস্বল থেকে এবং আমরা যারা মেট্রোপলিটন থেকে, তোমাদের লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু ডিফারেন্ট। তো যারা মেট্রোপলিটন এরিয়াতে থাকে তারা কিন্তু অনেক নাগরিক সুযোগ সুবিধাগুলো পায়, যেমন
তারা সিকিউরিটি পাচ্ছে, গ্যাস লাইন, ইলেকট্রিসিটি সবকিছু কিন্তু খুব ভালো পাচ্ছে মফস্বল থেকে। বাট আমরা যারা মফস্বল থেকে আমাদের কিন্তু সেম ট্যাক্স রিটার্ন করতে হচ্ছে গভর্নমেন্টকে। তো ইন দিস কেস আমাদের মাননীয় যারা আছেন তাদের কি চিন্তা ভাবনা এই ব্যাপারে, যে আমরা কেনই বা এত বেশি ট্যাক্স পে করবো যখন আমরা ফ্যাসিলিটি পুরো মেট্রোপলিটনের মধ্যে পাচ্ছি না, বাট গভর্নমেন্ট আমাদের কিন্তু সেভাবে কোনো সাপোর্ট কিন্তু দিচ্ছে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী এটি নিয়ে কথা বলছিলেন এবং আরেকজন দর্শক ঢাকারই কাছের একটি জায়গা থেকে ফোন করেছিলেন। তিনি বলছিলেন যে সেখানে রাত 12টার আগে গ্যাস আসে না, কিন্তু তিনি ট্যাক্স দেন। সরকার আসলে কতটুকু তার দিকে নজর রাখেন? আমরা এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই মাননীয় প্রতিমন্ত্রীর কাছ থেকে পাবো, তবে ছোট্ট একটি বিরতির পর আমরা ফিরছি, সাথে থাকুন।